তো চলো বন্ধুরা, মেলা থেকে কি কি কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ, ওই যে পেন কিংবা ব্রাশ কিংবা চামচ খুন্তি যা কিছু রাখার জন্য যে হোল্ডারগুলো পাওয়া যায়, তো সেইগুলো একটা এনেছি। আর ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস। আর এই যে দেখতে পাচ্ছ চীনামাটির এই বয়মগুলো তো আমার ভীষণ ভীষণ মানে প্রিয়। আমার রান্নাঘরে অনেক দেখতেও পাবে তোমরা, আর অনেকগুলো ভেঙেও গেছে। আর আমরা যে কাপটাতে চা খাই, তো সেই কাপের যে মানে গ্লেজটা না, শাইনটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম চলো আরেক জোড়া কাপ নিয়ে যাই। তো এই হচ্ছে সেদিন মেলা থেকে নিয়ে আসা। আর হাতা খুন্তিগুলো দিয়ে কিন্তু রান্না বান্না হবে না, ওগুলো দিয়ে অন্য একরকম কাজ হবে। তো কি হবে না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখেই নেবে। তো চলো এবার আমার ডেইলি লাইফস্টাইলটা শুরু করে ফেলি। তো নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি সকালের ব্রেকফাস্টটাকে সাথে করে নিয়ে। তো চলো, মেয়ে ওই যে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে এখন রেডি হয়ে পড়েছে, ব্রেকফাস্টটা খেয়ে পড়তে বসে যাবে। আর একটা পরীক্ষা বাকি আছে, তাহলেই মোটামুটি এবছরের জন্য চ্যাপ্টারটা ক্লোজ হবে। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়েছি কি দেখতে বলো তো, একটা টিয়া পাখি খুব সুন্দরভাবে ডাবের মুখটাকে ফুটো করে জল খাচ্ছে। তো সেটাই আর কি ওর বাবা দেখাচ্ছে যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো সেটাই দেখতে মেয়ে আর আমি ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার নিজের কাজগুলো সেরে ফেলি। এই টুলটাতে মেয়ে মাঝে মাঝেই খায়, সোফায় বসে এই টুলটাতে খেতেও সুবিধা হয়। তো সেই জন্য মাঝে মাঝেই এটাতে খায়। তো খাওয়া হয়ে গেলে মুছে টুছে আবার এই আসনটা পেতে রাখি। তো এখানে পর্দাটা একটু তুলে দিলাম, কারণ এখানে ছোটো ছোটো কিছু গাছ আছে, সেগুলো একটু আলো পাবে সেই জন্য। তারপরেই লেগে পড়লাম আমার ডাস্টিংয়ের কাজে। আর এই অবাঞ্ছিত জিনিসগুলো তো এদিক ওদিক এলোমেলো হয়ে পড়েই থাকবে, কিন্তু এগুলোকেই রোজ আমাকে গোছাতে হবে, আর রোজ এগুলো এলোমেলো হবে। কিন্তু কি করা যাবে, সংসারটা আমার, তো সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আমাকেই রাখতে হবে। ঘুম থেকে উঠে প্রতিদিনের এটা আমার একটা কাজ, যে আমাকে সমস্ত ঘরে ডাস্টিং করতে হবে। যতটুকু আমার হাত যায় ততটুকুই মোটামুটি একটা কাপড় দিয়ে একটু মুছে ফেলতে হবে, জিনিসগুলো জায়গাটা জায়গায় গুছিয়ে রাখতে হবে। ঘরটা ঠিক পরিপাটি না থাকলে না মনটাও ভালো লাগে না। আর ঘরটা যদি পরিপাটি থাকে তাহলে মনে হয় দিনের অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এই তো আর একটুখানি করলেই হয়ে যাবে, এইরকমই সবসময় মনে হতে থাকে। তো চলো, কালকে যে মেলা থেকে জিনিসগুলো এনেছি সব এখানে রেখে দিই। এগুলো এখন ব্যবহার করব না, একবারে তোমাদের সামনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসব। আর এখানে মেয়ের কিছু বইও আনা হয়েছে, সেগুলোও রাখা রয়েছে। আর দেখো, ছোট্ট ফ্লাওয়ার ভাসটা তো মেয়ে নিয়ে এসেছিলো, ওর খুব পছন্দ হয়েছিল এই জায়গাটা রাখবে বলে। তো এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু খালিই থাকবে, আর যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো চলো এবার বাসন কোসনগুলো এখানে একটু রেখে দিই, আর কিছু নিয়েও যাই। সকালবেলা কিছু বাসন কোসন এখানে উপর দিয়েছিলাম, সেগুলো না শোকায়নি। আজকে ওয়েদারটা সেরকম একটা ভালো নেই, বেশ মেঘলা মেঘলা ওয়েদার করে রয়েছে। কিছু জামা কাপড়ও কাচা বাকি রয়েছে, সেগুলোও কাচতে পারছি না। মানে এত একটা বাজে ওয়েদার হয়ে রয়েছে না, আবার একদিকে ভালোও লাগছে। গরমটা তো এখনও লাগছে না, গরম আসলে তো মরে যাই অবস্থা হবে। তো যতদিন এমন একটা ওয়েদার আছে, মোটামুটি খারাপ লাগলেও ভালো বলতে হবে, তাই না? তো যাই হোক, চলো যেই বাসনগুলো শোকায়নি সেগুলোকে আবার একটু এখানে ভালো করে রেখে দিলাম। রেখে যেইগুলো ধুয়ে নিয়ে এসেছি সেগুলোও এখানে রেখে দেবো। আসলে বাসনগুলো একটু না শুকনো হলে না একটা বাজে আষ্টে গন্ধ বেরোয়। তো সেই জন্য সবসময় চেষ্টা করি বাসনগুলো একবারে শুকিয়ে তারপরেই ভেতরে রেখে দেওয়ার। আমাকে যখন আমার বাড়ির অন্য কেউ হয়তো ফোন করে, হয়তো আমার মামিরা মাসিরা কেউ হয়তো ফোন টোন করলো, হয়তো জিজ্ঞাসা করলো কী করছিস, উত্তর একটাই দিই, কী জানো, রান্নাবাটি খেলছি। তো রান্নাবাটি খেলা হলো না বলো? এই থালা বাসন মাজা ঘষা রান্না করা, এই খেলা তো আমরা সেই ছোট্টোর থেকেই খেলে আসছি, যা এখনও খেলে যাচ্ছি। তো যাই হোক, চলো এখানে সকালে একটু যে রুটি করেছিলাম সেই আটাটুকু ছিল, তো সেটাকেই ফ্রিজে রেখে দিলাম। আর লঙ্কার বক্সটাকেও রেখে দিলাম, যতটুকু লাগবে বার করে রেখেছি, বাদ বাকিটাই রেখে দিলাম। তারপরে চলে এলাম ঘরটাকে ঝাড় দিতে। ঘর দুয়ার একবারে ঝাড় পোছ করে তারপরেই রান্নাবান্নার দিকে যাব। তোমাদের এখানে আজকে একটু বলে রাখি, এই যে তোমরা কমেন্টে এসে বলে যাও না চলে এলাম, চলে এসো, এই চলে এসো বললেই কিন্তু আসা যায় না। তার জন্য একটু সময় দিতে হয়, আর নিজেকেও ধৈর্য ধরতে হয়। ধৈর্য না ধরলে না কোনো কিছুই পাওয়া যায় না, কোনো কিছুই হয় না। যে কোনো জিনিসের জন্য একটু হলেও সময় দিতে লাগে। আজকে আমি হয়তো অনেক বড় কোনো জায়গা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু আমার এইটুকু জায়গা পৌঁছাতেই কিন্তু অনেকটা সময় লেগেছে।
আমি যখন থেকে এই জায়গায় এসেছি আমার সাথে শুরু করেছে এমন অনেকে আছে যারা কিন্তু অনেকটা উঁচু জায়গাতে পৌঁছে গেছে। আমি কিন্তু এখনও আমার যে জায়গা থেকে শুরু করেছি সেখান থেকে হয়তো একটু উঠেছি, কিন্তু তাদের কিন্তু সমতুল্য হতে পারিনি। তার জন্য আমার তাড়াহুড়োও নেই। কারণ খরগোশ কচ্ছপও তো দৌড়েছিল, সেখান থেকে তো কচ্ছপই জিতেছিল। তা নয় আমি একটু ধীর গতিতেই চলি, জিতি না জিতি সেটা তো পরের কথা, কিন্তু ধীর গতিতে চললেও কিন্তু এগোনোই যায়। তো সেই জন্য তোমরা ওই যে যারা বলো না চলে এসেছি চলে এসো, কিংবা একটু ওয়েট করতে না করতেই তোমরা নিজেরা যেটা করেছো সেটাকে চট করে তুলে নাও, এরকমটা করো না। এটা করলে কিন্তু আমার ক্ষতি নয়, তার সাথে সাথে তোমরা নিজেদেরও ক্ষতি করছো। তোমরা যারা হয়তো এই পথে নতুন হাঁটছো তারা হয়তো অনেকেই অনেক কিছু জানো না। আমিও নতুনই, এমন না যে আমি অনেক দিনের পুরনো, আমিও এখনও অনেক কিছু জানি না। তবে আমি যতটুকুই জেনেছি সেই জানার জায়গা থেকে তোমাদেরকে বলছি, তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্য ধরে তারপরেই এই পথে হাঁটতে হবে। আশা করি তোমরা যারা এই লাইনে আছো, ওয়াইটিতে রয়েছো, তারা হয়তো আমার কথাগুলো বুঝতে পেরেছো। সবসময় কিন্তু এই গিভ অ্যান্ড টেক পলিসি করলেই চলে না, একটু ধৈর্য ধরে সময় নিয়ে সমস্ত কিছুর জন্য অপেক্ষা করতে হয়। তো যাই হোক, আশা করি যাদের বোঝা তারা হয়তো বুঝেছো, আর না বুঝলে আমার আর কিছু করার নেই, কারণ এর থেকে বেশি ভেঙে আমি আর বলতে পারছি না। তো দেখো এখানে মেয়ের স্কুল ব্যাগ দুটোই কেচে দিচ্ছি। আসলে দুটো তিনটে ব্যাগ আছে, একটা ব্যাগ তো চামড়ার একদম, ওটা কাচা যাবে না। তো এই দুটো ব্যাগই কেচে দিচ্ছি, এগুলো নিয়ে আর কি পড়তে যায়, স্কুলে যায়। তো দুটো তিনটে ব্যাগ একটু লাগে, যখন স্কুলে যায় তখন হয়তো বাড়ি এসে চট করে আবার পড়তে যাবে, বইগুলো বের করে আবার গোছাবে, তো টাইমটা নষ্ট হয়, সেই জন্য আর কি দু তিনটে ব্যাগ ইউজ করা। তো এখন তো স্কুলটা বন্ধ আছে, তো ভাবলাম চলো ব্যাগগুলো একটু কেচে দিই, কেচে ধুয়ে রেখে দিই, কারণ আবার তো স্কুল খুললে ব্যাগগুলো নিয়ে দৌড়াদৌড়ি শুরু হবে। যদিও ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নেই, তাও ভাবলাম শুকিয়ে যাবে, তো সেই কারণেই আর কি একটু কেচেই দিলাম। তা না হলে না দুদিন ধরে ব্যাগগুলো পড়ে থাকছে, এইভাবে পড়ে থাকতে থাকতে না আমার কাজ জমে যাচ্ছে, আমার কাজগুলো আর কমপ্লিট করাই হচ্ছে না। তো সেই জন্য আর কি এই কাজটা মিটিয়েই নিলাম। সাথে দুটো ছোট ছোট পেন্সিল বক্সও ছিল, সেগুলোকেও কেচে দিলাম। এর আগে যখন আমরা ঘুরতে গেছিলাম দার্জিলিং, কালিম্পং, তখন আর কি আমি কিছু কিনে দিয়েছিলাম, আর আমাদের সাথে যারা গেছিলো সহযাত্রী তাদের মধ্যেও অনেকে আর কি ওকে কেনাকাটা করে দিয়েছিল, তার মধ্যে থেকেই পাওয়া একটা পেন্সিল বক্স। তো যাই হোক সেগুলোকেও ধুয়ে দিলাম, কারণ হাতে হাতে বেশ ভালোই নোংরা হয়, আর পেন পেন্সিল থাকে যার কালি লেগেও একদম নোংরা হয়ে যায়। তো যতটা পারলাম পরিষ্কার করে এগুলোকে ধুয়ে দিলাম। আজকে কর্তামশাই অনেক বেলা করেই বাজারগুলো নিয়ে এসেছে, ততক্ষণে আমার কিন্তু এদিকের কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলেছিলাম। তো চলো বাজার থেকে কি কি নিয়ে এসেছে দেখে নিই। এখানে আছে পুঁই শাক, লতি, তারপরে একটু ফল এনেছে, আর কুমড়ো এনেছে, ভেন্ডি এনেছে, অনেক ধরনের সবজি আজকে নিয়ে এসেছে, কারণ ওই যে আমার বাড়িতে যে সবজির রাজত্বই চলতে থাকে। আর তার সাথে নিয়ে এসেছে দারুণ একটা সবজি, কি বলো তো, ইঁচড়। এটা আমার খুব পছন্দের একটা সবজি, আমার কেন আমার মেয়েও খুব খেতে ভালোবাসে এই এঁচড়। আর এই মরশুমের প্রথম ইঁচড় আসলো আমার বাড়িতে। তো চলো আজকে আগে এটাকেই রান্না করব, কারণ রেখে দিলে না একটু শুকিয়ে ওঠে। তো সেই কারণে আজকে টাটকা টাটকা এনেছে, আগে এটাকে রান্না করে ফেলি। আর তার সাথে করব পুঁই শাক। তো আজ কিন্তু বেশ তাড়াহুড়ো রয়েছে, অলরেডি ঘড়ির কাঁটা 12টা পার করে গেছে। তো চলো চটজলদি রান্নাবান্নাটা সেরে নিই। কর্তামশাই তো ফল তো নিয়ে আসে, কিন্তু খাওয়ার লোকের বড় অভাব আমার বাড়িতে। তাও এই কদিন একটু জোর জবরদস্তি কলা আর আঙুরটাকে দিতে পারছি। আমার মেয়ে একদমই ফল টল খায় না। তোমাদের বললে বিশ্বাস করবে না, ওকে ছোট থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু সব কিছুই হার মেনে গেছে এই ফল আর মাছ খাওয়াতে গিয়ে। সুস্বাদু ইঁচড় খেতে গেলে যে চিংড়ি মাছ লাগবে সেটা কিন্তু কোনো কথাই নয়। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু ইঁচড় সুস্বাদুই হয়। তো দেখো এখানে একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলুগুলো না আমি আগে ভেজে তুলে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেড়খানা মতো পেঁয়াজকে একদম কুচিয়ে কেটে নিয়েছিলাম। এখানে আদা রসুন থেতো করে রেখেছিলাম, সেটাই এখন অ্যাড করে দিচ্ছি।
তো মশলাটা মোটামুটি কষে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন যে শুকনো মশলাগুলো আছে সেগুলো জলের সাথে গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেই ঢেলে দিলাম। তো চলো, মোটামুটি আমার মশলা কষে টষে একদম রেডি হয়ে গেছে। এবার এখানে ভাজা আলুটা আর ওইদিকে ইঁচড়টা একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম। তো চলো ওই এঁচড়টা এর মধ্যে এখন অ্যাড করি। ইঁচড় কিন্তু খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, একটু গামাখা হলেই বেশি ভালো লাগে। তো সেই জন্য খুব বেশি আর জল দিলাম না, অল্প করেই জল দিলাম। আর দেখো, দু একটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, ইঁচড় আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর গরম মশলাটা আমাকে প্রায়ই মানে না দিতেই দেখবে তোমরা, কারণ হচ্ছে আমার মেয়ে খুব একটা গরম মশলা পছন্দ করে না। তো সেই জন্য বেশিরভাগ সময় আমি গরম মশলাটা স্কিপ করে যাই। থাকলে গোটা গরম মশলা দিই, গুঁড়োটা খুব একটা আমি ইউজ করি না। তো যাই হোক, ঘিটাই দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার আমি নামিয়ে দেবো। এরপরে পুঁই শাকটা বসাবো। পুঁই শাক সুস্বাদু করার একটা টিপস তোমাদের দিচ্ছি, যে পুঁই শাক করার সময় যদি একটু আমরা পেঁয়াজ ফোড়ন দিই, তাহলে কিন্তু তার টেস্টটাই কিন্তু পাল্টে যায়। যখন নিরামিষ করব সেটা আলাদা, যদি নিরামিষ না করি সেক্ষেত্রে কিন্তু যদি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করি, তার টেস্টটা কিন্তু সম্পূর্ণই আলাদা হয়ে যায়। মাছের মাথা, চিংড়ি মাছ কিছুই লাগবে না যদি তোমরা পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে তারপরে পুঁই শাকটা করো। তো বন্ধুরা, আজকে সকাল থেকে একদম দুপুর 2:30 পর্যন্ত তোমাদের সাথে কাটিয়ে গেলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই পুঁই শাক আর ইঁচড় দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওর কিন্তু অন্তিম পর্যায়ে চলে এসেছি। তো চলো, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই পুঁই শাকের সাথেই আজকে আমার বিদায় পর্ব। তো চলো, টাটা।